মুঘল সাম্রাজ্যের সূচনা হয় 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। 1600 শতক থেকে 1900 শতক পর্যন্ত এই বংশের সাম্রাজ্যকালে শিল্প, সংস্কৃতি, স্থাপত্য শিল্পের রুচি, সৌন্দর্য, আভিজাত্যের পরিচয় পাওয়া যায়। এমনকি খাদ্যেও সেই রাজকীয়তার ছাপ ছিল সুস্পষ্ট। এই যুগে রান্নার ঝোলকে সুস্বাদু ও ঘন করার জন্য তাতে দুধ, দুধের স্বর, দই মেশানো হতো। রান্নার পর সাজানোর জন্য ফুলের পাপড়ি ছড়ানো হতো, আর টাটকা রাখার জন্য সোনার এবং রূপার তবকে মোড়ানো হতো। লক্ষ্য করলে দেখা যাবে বর্তমানে গার্নিশিং এবং ফয়েলিংয়ের ধারণা তখন মুঘল রান্নাঘরে বর্তমান ছিল। সে যুগে প্রধান খানসামা প্রধান চিকিৎসকের সাথে আলোচনা করে রান্নার তালিকা ঠিক করত। এর কারণ রান্নার পদে পূর্ণমাত্রায় যাতে খাদ্য গুণ বজায় থাকে। বিরিয়ানির চালের প্রতিটি দানা রূপক ফলক নিঃসৃত তেল মাখানো হতো হজম এবং কামনা উদ্দীপনার জন্য। মুঘল আমলে রান্নায় দেওয়া হতো সুগন্ধি মশলা, বাদাম, শুষ্ক ফল, জাফরান, গোলাপ জল। মুঘল রান্নায় উজবেকিস্তান, পারস্য, আফগানিস্তানের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এ তো গেল সামগ্রিক দিক। এবার একের পর এক সম্রাটের কালে খাবারের ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভারতে আসার পর সম্রাট বাবর এই দেশের খাবার দেখে খুবই কষ্ট পান। বাবরনামায় তিনি লিখেছিলেন, এই দেশে কোনো আঙুর নেই, ফল নেই, তরমুজ নেই, ভালো মাংস নেই, বরফ নেই, ঠান্ডা জল নেই। সমরকান্দে তার শৈশবের প্রতিটি মুহূর্ত মনে করে তিনি দুঃখ পেতেন। আসলে বাবর ফল পছন্দ করতেন। তার জীবনে একটি খাদ্য সংক্রান্ত দুঃখজনক ঘটনা ঘটেছিল। ইব্রাহিম লোদিকে পরাস্ত করলেও তার রাঁধুনিদের তিনি বরখাস্ত করেননি, কিন্তু এক রাঁধুনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেন। তার জন্য প্রস্তুত খরগোশের ঝোল, জাফরানযুক্ত মাংস, চাপাটি বা রুটির মধ্যে বিষ মিশিয়ে দেয়। সেই খাবার খাওয়ার সাথে সাথে অসম্ভব বমি শুরু হয় তার। বিষ তেমন ক্রিয়া করতে না পারায় সেই যাত্রায় বেঁচে গেলেও মাত্র 47 বছর বয়সে তিনি মারা যান। এরপর থেকে মুঘলরা রাঁধুনি নিয়োগের ক্ষেত্রে বেশ সতর্ক হয়ে পড়েন। ঐতিহাসিকদের মতে বাবরের সময় থেকে মাটির উনুনে রান্না করা হতো। মাটির হাঁড়ি ভর্তি ভাত, মশলা, মাংস মাটির নিচে গরম গর্তে রাখা হতো। খাবার পরিবেশনের আগে তা বের করে দেওয়া হতো। বাবর ভারতবর্ষের সমুদ্রের নোনা জলের মাছ খেতে ভালোবাসতেন। সোম, বৃহস্পতি এবং শুক্রবার তিনি মদ্যপান করতেন না। হুমায়ুন তার জীবনে শেরশাহ দ্বারা বিতাড়িত হয়ে অধিকাংশ সময় নির্বাসনে কাটান। কালিংগ্রামের মতে তার সময়ে ভাত এবং মটরের উল্লেখ পাওয়া যায়, যা হয়তো খিচুড়ি হতে পারে। তার স্ত্রী হামিদা রান্নায় জাফরান এবং শুষ্ক ফল মিশ্রণের পদ্ধতি শুরু করেন। তার সময়ে মুর্গ মুসল্লাম, নবরত্ন কোরমা রান্না বিশেষ জনপ্রিয় হয়। হুমায়ুন নিজে খিচুড়ি খেতে বেশ ভালোবাসতেন। হুমায়ুন শরবতের বিলাসী ছিলেন। তিনি ফলের রসের নানান শরবত খেতেন বরফ দিয়ে। পাহাড় থেকে বরফ নিয়ে আসতেন কর্মচারীরা। ভারতে ফেরার সময় হুমায়ুন বহু পার্শ্বিক রাঁধুনি সঙ্গে নিয়ে এসেছিলেন। এবার আসি সম্রাট আকবরের খাদ্য রসিকতায়। সম্রাট আকবর সপ্তাহে 3 দিন নিরামিষ আহার করতেন। আবুল ফজলের মতে কেবলমাত্র প্রাণী হত্যার জন্যই নয়, সম্রাট হয়তো পেটের কিছু সমস্যার কারণেও নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্রাটের বাগানে সবজি চাষ হতো। সেই সবজি রান্নাঘরে যেত রান্নার জন্য। বাগানের গাছগুলিতে গোলাপ জল দেওয়া হতো যাতে রান্নার সময় সুগন্ধ ছড়ায়। মুরগি রান্নার আগে কয়েক মাস ধরে আফগানি মুরগিদের বিশেষভাবে প্রস্তুত করা হতো। প্রাসাদ সংলগ্ন খামারে প্রতিদিন মুরগিদের দানা খাওয়ানো হতো। দানাগুলোতে জাফরান এবং গোলাপ জল মেশানো থাকতো। এমনকি মুরগিদের গোলাপ জলও পান করানো হতো। রোজ কস্তুরী মৃগের নাভির তেল এবং চন্দন তেল দিয়ে মুরগিগুলোকে মালিশ করানো হতো গায়ের আষ্ঠে দূর করানোর জন্য এবং সুস্বাদু নরম এবং সুগন্ধি মাংসের জন্য। কাশ্মীরি পাচকরা রান্নায় পেঁয়াজ এবং রসুন যোগ করা ছাড়াও স্থানীয় মোরগচূড়া গাছের শুকিয়ে যাওয়া ফুল মেশাতো। ওই শুকনো ফুল মিশ্রণের জন্য রান্না টকটকে লাল রং হতো। কাশ্মীরি পাচকদের মতে স্থানীয় ভাষায় রোগান শব্দের অর্থ টকটকে লাল। আকবরের আমলে কাবুলি নামের এক ধরনের বিরিয়ানি রান্নার চল শুরু হয়। ইরানি ভেড়ার মাংসের সাথে বাংলার কালো ছোলা, শুকনো খুবানি অর্থাৎ এপ্রিকট, কাঠবাদাম এবং তুলসী পাতা যোগ করা হতো সেই রান্নায়।
আকবরের স্ত্রী যোধাবাই নিরামিষ রান্নায় পঞ্চরত্ন ডাল বা পঞ্চমেল ডালের প্রচলন করেন সেই সময়। এমনকি নানান রকম সবজির ব্যঞ্জনও তৈরি করা হতো। নিরামিষের মধ্যে জর্দা বিরিঞ্জ নামের এক ব্যঞ্জনের উল্লেখ পাওয়া যায়। আইনি আকবরীতে উল্লেখ আছে, এই পদটি 10 সের সুগন্ধি চাল, 5 সের মিশ্রি, 4 সের ঘি, 8 সের কিশমিশ, কাজু এবং পেস্তা দ্বারা তৈরি করা হতো। আরও অনেক নতুন নতুন পদের কথা আকবরের সময় জানা যায়। মাংসের সমোসা বা পশ্চিমবঙ্গের ভাষায় সিঙাড়া, হরিসা, হালিম, ইয়াখনি প্রভৃতি। মাংসের সাথে গমের ভাঙাকুচি, ঘি, দারুচিনি দিয়ে তৈরি হতো হরিসা। ডাল, সবজি এবং ভেড়ার মাংস সহযোগে তৈরি হতো হালিম। ভেড়ার রোস্টের সাথে ঝোলসহ পরিবেশিত হতো ইয়াখনি। এছাড়া পালং শাক, ঘি, আদা, মেথি, এলাচ এবং লবঙ্গ দিয়েও একটি পদ তৈরি করা হতো। এছাড়াও বিরিয়ানি, হালুয়া, খিচুড়ি, কাবাব, দো পেঁয়াজা, কিমা পোলাও ও চাপাতি সেই সময় বেশ প্রচলিত ছিল। সম্রাট আকবর তার সময়ে হিন্দু এবং জৈন ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করেছিলেন এবং ইসলাম ধর্মে হারাম বলে শূকরের মাংসও তিনি স্পর্শ করতেন না। আবুল ফজলের বর্ণনা অনুযায়ী খাবার রান্নায় 3 ধরনের পদ্ধতির কথা জানা যায়। প্রথমত কুফিয়ানা অর্থাৎ মাংস বর্জিত রান্না, দ্বিতীয়ত মাংস ও চাল সহযোগে রান্না, তৃতীয়ত মশলাদি সহ মাংস রান্না। প্রতিটি পদ্ধতির প্রায় 10টি প্রণালীর কথাও তার লেখায় জানা যায়। বয়স বাড়ার সাথে সাথে আকবর কম খেতেন। তার সময়ে মীর বাওয়াল রান্নার সকল বিষয় তদারকি করতেন। তিনি ছিলেন স্বাদ পরীক্ষক। রান্নার সময় তিনি সেখানেই দাঁড়িয়ে থাকতেন এবং তারপর সমস্ত রান্না শেষ হলে তিনি খাবার পরীক্ষা করে ঢাকনা আটকে সম্রাটের খাবার জন্য পাঠাতেন। টেবিলে পৌঁছানোর পর তিনিই ঢাকনা খুলে আবার খাবার পরীক্ষা করতেন। বাবরের বিষ মেশানোর ভয়ানক ঘটনার জন্যই হয়তো মুঘল সম্রাটরা এতটা সতর্ক ছিলেন। সোনার পাত্রের নিচে মসলিন সাজিয়ে খাবার পরিবেশন করা হতো। আকবরের বহুল সংখ্যক পাচকরা থাকায় তারা 1 ঘন্টায় 100 জনের রান্না করতে পারত। দেশের নানান প্রান্ত থেকে দক্ষতা, শৃঙ্খলা, নিষ্ঠা এবং খ্যাতির ভিত্তিতে পাচক নিযুক্ত হতো। সম্রাট আকবর আম খেতে ভীষণ ভালোবাসতেন। দারভাঙ্গার কাছে লক্ষ্মীবাগে তিনি প্রায় 1000 আম গাছ লাগিয়েছিলেন। আকবর গঙ্গার জল খেতেন। তার মতে গঙ্গার জল হলো ওয়াটার অফ ইমর্টালিটি। উটের পিঠে করে আকবরের জন্য গঙ্গার জল আসতো। এমনকি পাঞ্জাবে থাকাকালীন সময়ও প্রায় 200 মাইল দূর থেকে সম্রাটের জন্য জল আসতো। সম্রাট জাহাঙ্গীর ছিলেন সুরাসক্ত। তিনি তার বাগানে একটি দামি আসনে বসতেন এবং তার 2 পুত্র খসরু এবং পারভেজ তাকে খাবার ও পানীয় পরিবেশন করতেন। হাকিম বা চিকিৎসক তাকে সুরাপান বন্ধ করতে বললেও তিনি তা পারেননি এবং যার ফলে তার অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে। গুজরাটে ভ্রমণকালে তিনি সেখানকার খিচুড়ি খেয়ে খিচুড়ির প্রতি আসক্তি হয়ে পড়েন। এমনকি মদ্যপান ত্যাগ করার প্রচেষ্টায় খিচুড়ি তাকে বাঁচিয়ে রেখেছিল বলা যায়। জাহাঙ্গীরের 20তম স্ত্রী মেহেরুন্নেসা বা নূরজাহান ইউরোপের ফ্রান্স, ব্রিটেন এবং নেদারল্যান্ডসের বণিকদের থেকে নানান উপহার পেতেন। সেই উপহারগুলিকে খাদ্যে যোগ করে নানান রকমের খাবার তৈরি করতেন। সম্রাট শাহজাহানের সময় রান্নায় হলুদ, জিরে, ধনে প্রভৃতি ঔষধি রূপে পাচকদের যোগ করতে বলতেন। এছাড়াও লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হতো রান্নায় রঙের জন্য। দস্তরখানা বা টেবিল ক্লথে খাবার পরিবেশিত হতো। খাবার পরিবেশনের সময় ত্রিভুজ আকারে 3 জন খেতে বসত। সকলের জন্য অন্ততপক্ষে 50টি ব্যঞ্জন পরিবেশিত হলেও প্রধান অতিথির ক্ষেত্রে 10টি পদ বেশি পরিবেশন করা হতো। শাহজাহান যমুনার জল পান করতেন। তিনিও আমের ভক্ত ছিলেন। বাগানে সবজি, ফল, লেবু, বেদানা, তাল, তরমুজ প্রভৃতি চাষ হতো। সম্রাটের সময়ে নেহারির কথা জানা যায়। সারা রাত শাহডেগ বা বড় কড়াইতে উনুনের হালকা আঁচে মাংসের ঝোল রান্না করা হতো। একেই বলা হতো নেহারি। শাহজাহানের রাজত্বকালে 1700 শতকে দিল্লিতে রাজধানী প্রতিষ্ঠার পর এক অজানা অযাচিত ছোঁয়াচে জ্বরে শহর ছেয়ে গিয়েছিল। সেই সময় শরীর গরম এবং সুস্থ রাখার জন্য শাহী খানসামা ও শাহী হাকিম মিলে একটি মশলাদার ঝোল রান্না করতেন। শাহজাহানের বেগম মমতাজ একবার সৈন্যদল পরিবেশনে যান। সেখানে গিয়ে দেখেন সৈন্যরা অপুষ্টিকর খাবার খাচ্ছে।
মমতাজ বেগম খানসামাদের মাংস, মশলা এবং চাল সহযোগে একটি পদ তৈরির পরামর্শ দেন। সম্ভবত সেখান থেকে বিরিয়ানির প্রচলন হয়। মমতাজের মৃত্যুর পর শাহজাহানের দুই কন্যা জাহানারা এবং রোশনারা মুঘল রান্নায় কিছু যোগদান করেছিলেন। জাহাঙ্গীরের মতো শাহজাহানও আমপান্না খেতে ভালোবাসতেন। এমনকি তিনি পুত্র আওরঙ্গজেবকেও আম খাওয়ার জন্য শাস্তি দিয়েছিলেন। জাহাঙ্গীর এবং শাহজাহান দুজনেই তাদের খানসামাদের আম পান্না, আমের লাজ, আমের মিঠা পোলাও এর জন্য পুরস্কৃত করতেন। গরমকালে শাহজাহান আমের সকল ব্যঞ্জন শাহজাহানবাদে পাঠাতেন। আওরঙ্গজেবের আমলে খাবারের বাহুল্যকে কিছুটা প্রশমিত করা হয়। আওরঙ্গজেব নিরামিষ আহার পছন্দ করতেন। আকবরের সময়ে 5 মেল ডাল, চাল, তুলসী পাতা, মসুর ডাল, শুকনা খুবনি, কাঠবাদাম ও দই দিয়ে বিরিয়ানি তৈরি করা হতো। তার সময়েও কাবুলি বিরিয়ানির কথা রুকতি আলমগীরি বই থেকে জানা যায়। আওরঙ্গজেব আম খেতে ভালোবাসতেন, এমনকি পারস্যের সম্রাট শাহ আব্বাসকে তিনি আম পাঠাতেন উপহার স্বরূপ। তবে তুরস্ক থেকে আগত এক পর্যটককে আওরঙ্গজেব বলেছিলেন, মুঘল ব্যঞ্জন হল স্বর্গ এবং নরকের মেলবন্ধন। অর্থাৎ এই যুগের রান্নার স্বাদে রসনার তৃপ্তি এবং জিহ্বার অতৃপ্তি দুই লক্ষণীয়। মুঘল সম্রাট জাহানদার শাহ বিবাহ করেছিলেন ওয়ালেদ শাহের এক নর্তকী লালকুয়ারকে। সেই সুবাদে লালকুয়ারের আত্মীয় পরিজন মুঘল রাজমহলে যাতায়াত করতেন এবং রান্নার সুনাম মহলের বাইরেও বিস্তার লাভ করেছিল। দ্বিতীয় আকবর শাহের সময় থেকে খাদ্য তালিকায় কিছুটা দারিদ্রতার প্রভাব লক্ষ্য করা যায়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর শিকার করতে ভালোবাসতেন এবং হরিণের মাংস খেতে ভালোবাসতেন। এছাড়াও অন্যান্য খাবারের মধ্যে মুগ ডাল ছিল তার প্রিয়। মুঘল সম্রাটদের মধ্যে যারা সুরারসিক ছিলেন তাদের কাছে মাছ বা মাংস পর্তুগাল, স্পেন থেকে আসা মদে ধোয়া হতো। বিভিন্ন প্রকার মাংসের সাথে পাখির মাংস এবং সম্রাটদের প্রিয় হয় হাঁস, পায়রা এবং নানান পরিযায়ী পাখি এবং চড়াই পাখির মাংস মিশ্রিত চিড়ি পোলাও খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। শিরমল চাপাটি বা জাফরানের গন্ধযুক্ত চাপাটি এবং নানান সহযোগে তারা মাংসের নানান পদ খেতেন। এছাড়াও মুঘলরা মুরগির টিক্কা, চিকেন তন্দুর, কোপ্তা, শিক কাবাব, রেশমি কাবাব, শামি কাবাব, মোগলাই পরাটা, ফালুদা, হালুয়া, জিলাপি, মুঘলরা যাকে জালেবি বলতো, ফিরনি, এই খাবারগুলো মুঘলরা খেতেন। মুঘলদের রান্নার স্বাদ, রাজকীয়তায় এই মেলবন্ধন যুগের পর যুগ মানুষের রসনাকে তৃপ্তি দিয়ে আসছে। আজও আমরা এই লোভনীয় খাবারের রসাস্বাদন করি। এই আমলের খাদ্যবস্তু কেবল উদারপূর্তির মধ্য দিয়েই থাকেনি, হয়ে উঠেছিল একটি শিল্প। স্বাদ, গন্ধ, স্বাস্থ্য সকল দিক বজায় রেখেই এই যুগের খাবার হয়ে উঠেছে সম্পদের ন্যায়।